এই আমরা কথা না বলি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ফ্রেশ হওয়া নাই ঘুম থেকে উঠে নাকি? হ্যালো, আপনারা কি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছেন? কি কারো কি টিভি অন করা নাকি সকালবেলা? আপনি মিউট করে দেন সবাইকে। মিউট করে দিব? তাই করি, আমি কন্টিনিউ করি, পরে হচ্ছে দেখা যাক কি হয়। ওকে, আই থিংক সবাই মিউট হয়ে গেছে। আচ্ছা, আজকে হচ্ছে, কালকে ন্যাচারাল রিজেনারেশন ছিল, আজকে আমি আর্টিফিশিয়াল রিজেনারেশন আরো কিছু টার্ম পড়াবো। সো শুরু করি। আর্টিফিশিয়াল রিজেনারেশন, আই থিংক আমি এটা ওপেন করে রাখি। কেউ যদি কিছু বলতে চাও তাহলে কাইন্ডলি রেজেন্ট করো। আচ্ছা, আর্টিফিশিয়াল রিজেনারেশন হচ্ছে রিনিউয়াল অফ এ ফরেস্ট ক্রপ বাই সোয়িং, প্লান্টিং অর আদার আর্টিফিশিয়াল মিনস। দ্যাট মিনস তখন বলা হয়েছিল যে ন্যাচারাল রিজেনারেশন হয় সেলফ সোন সিড প্লাস হচ্ছে ভেজিটেটিভ পার্ট থেকে ন্যাচুরালি, বাট আর্টিফিশিয়াল হচ্ছে কারো থ্রু হইতে হবে। তার মানে সেই সিডটাকে আমাদেরকে সো করতে হবে, অথবা কোনো একটা সিডলিংকে প্লান্ট করতে হবে, অথবা আদার আর্টিফিশিয়াল মিনস লাইক টিস্যু কালচার করি আমরা। এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আর্টিফিশিয়াল রিজেনারেশন করতে পারি। এখন আর্টিফিশিয়াল রিজেনারেশনের আবার অনেকগুলো স্টেপ আছে। সেটা কিভাবে করা যায়? অবশ্যই আর্টিফিশিয়াল রিজেনারেশন করার জন্য অবভিয়াসলি সিড কালেক্ট করতে হবে। দ্যাট মিনস কালেকশন অফ সিড। দেন নার্সারি অপারেশন, প্লান্টেশনের মধ্যে আবার দুইটা ভাগ করছে, কারণ প্লান্টেশনের আগে আমাদের সয়েল প্রিপারেশন করতে হবে, সয়েল রিলেটেড কিছু ওয়ার্ক করতে হবে, দেন প্লান্টেশন, and then maintenance and protection. আচ্ছা, সিড কালেকশন। এখন সিড কালেকশন কেন করব? আমরা জানি যে সিড হচ্ছে মিনিয়েচার ট্রি, আমরা বলি সিডটাই হচ্ছে মেন একটা গাছের। আচ্ছা, আমার না কারো কথা না শুনলেও ভালো লাগতেছে। তোমরা কি আনমিউট হয়েছো? জি ম্যাম, আনমিউট করা যাচ্ছে। আচ্ছা ম্যাডাম, ভিডিওতে আসলে ভালো হয়। সরি, ভিডিওতে? জি ম্যাডাম। আচ্ছা, তাই তোমরা তো কেউ ভিডিওতে নাই। দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা কাইন্ডলি কি মাঝে মাঝে একটু সাউন্ড করো, আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে আসলে শোনা যাচ্ছে কিনা। মাঝে মাঝে, সব সময় না। আচ্ছা, এখন আমরা হচ্ছে আর্টিফিশিয়াল মিনস যাওয়ার, মানে আর্টিফিশিয়াল রিজেনারেশনে যাওয়ার আগে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের সিড কালেকশন করতে হবে। এখন সিড কালেকশন আবার অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ডস করে, যে আমরা কোত্থেকে সিড কালেক্ট করব, কিভাবে করব, কখন করব, এগুলো জিনিস রিলেটেড। তো প্রথমেই হচ্ছে
কি স্পেসিস নিব। অবভিয়াসলি তুমি যদি আম গাছ লাগাইতে চাও নিশ্চয়ই কাঁঠাল গাছের সিড নিবা না, তাই না? সো আম গাছ লাগাইতে চাইলে আম গাছের সিডই নিতে হবে ফর এক্সাম্পল। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রভিনেন্স। প্রভিনেন্স হচ্ছে কি মাদার প্লান্টটা যে জায়গায় থাকে সেই জায়গাটাকে, এরিয়াটাকে আমাদেরকে কনসিডারেশন আনতে হবে। কারণ মাদার প্লান্ট যদি একটা ভালো এনভায়রনমেন্টের মধ্যে থাকে তার গ্রোথটা ভালো হবে এবং সেখান থেকে যে সিডটা হবে সেটা ভালো সিড হবে। এবং আমাদেরকে সেটাও কনসিডার করতে হবে মাদার প্লান্ট যেমন এনভায়রনমেন্টে থাকে আমাদের সিডটাকে সেরকম এনভায়রনমেন্টেই শো করতে হবে, যাতে আমরা পরে সেম মাদার প্লান্টের মতো একটা গাছ পেতে পারি। এবং ফর এক্সাম্পল যারা হচ্ছে ললাইং এরিয়ার যে গাছগুলো আছে সেই গাছগুলো ললাইং এরিয়াতেই থাকে, ওই গাছগুলোকে আমরা সাধারণত ওইসব জায়গাতেই প্ল্যান্ট করব। এখন পেঁপে গাছ বা কাঁঠাল গাছকে তুমি যদি ললাইং এরিয়াতে রাখো সেটা অবশ্যই সার্ভাইভ করবে না, কারণ ওরা ওয়াটার লগিং কন্ডিশন একদমই সহ্য করতে পারে না, একটু গোড়াতে পানি জমলে সেটা নষ্ট হয়ে যায়। সো এটা মাথায় রাখতে হবে যে কোন জায়গা থেকে কোন জায়গায় মাদার প্লান্টটা আছে এবং ওরকম একটা এনভায়রনমেন্টে আমি অন্য প্লান্টগুলোকে রাখবো। দেন কোয়ান্টিটি, সিড কোয়ান্টিটি। এখন তারপরে আছে পিরিয়ড অফ সিড কালেকশন, মেথড অফ সিড কালেকশন এন্ড স্টোরেজ। শোনা যাচ্ছে? জি ম্যাম। কি ব্যাপার, স্লাইড চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা, সিড কোয়ান্টিটি। সিড কোয়ান্টিটি কিসের উপর ডিপেন্ড করবে? সিড কোয়ান্টিটি অবশ্যই তুমি এরিয়ার উপর ডিপেন্ড করবে, যে এরিয়াতে লাগাবা সেই এরিয়া তুমি কতটুকু এরিয়ার জন্য কাল্টিভেট করতেছো। এখন তুমি যদি ছোট এরিয়াতে প্রোডাকশন করতে চাও তাহলে কম সিড লাগবে, আর যদি এরিয়াটা অনেক বড় হয় তাহলে বেশি সিড লাগবে অবভিয়াসলি। সো এটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। তারপরে হচ্ছে স্পেসমেন্ট টু বি অ্যাডপ্টেড, মানে কোন স্পেসে তুমি হচ্ছে লাগাবা সেই স্পেসের উপর ডিপেন্ড করবে যে কতটুকু স্পেস দূরে দূরে, স্পেসিং কতটুকু মেনটেন করবা। যদি ক্লোজ স্পেসিং হয় সিট বেশি লাগবে, যদি হচ্ছে ডিস্টেন্সটা প্লান্ট টু প্লান্ট ডিস্টেন্স বেশি হয় তখন সিট কম লাগবে। দেন সিট ওয়েট। আচ্ছা কি মনে হয় লাইট ওয়েটের সিট বেশি লাগবে না যেই সিটের ওয়েট বেশি তাদের পরিমাণ বেশি লাগবে, কোনটা? লাইট ওয়েট কম লাগবে ম্যাম, যাদের ওয়েট বেশি তাদের বেশি লাগবে। তাই কেন? না ম্যাম উল্টো, কারণ লাইট ওয়েট বেশি লাগবে। লাইট ওয়েটের সিড হচ্ছে বেশি লাগবে, কারণ লাইট ওয়েট তো মানে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে। আর সিড ওয়েট যার বেশি সেটা তো এক জায়গায় তো এক্সাক্ট পয়েন্টে তো থাকবে, ওটা তো লস হওয়ার কোনো পসিবিলিটি নাই। এটা তো জার্মিনেশন পার্সেন্টেজের উপর ডিপেন্ড করতেছে না, আমি জাস্ট বললাম ওয়েটের প্লাসিসে। ম্যাডাম লাইট ওয়েট হলে খুব অল্প পরিমাণ সিড হলেই অনেক 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 জায়গায় লাইট ওয়েট যখন হবে তখন সিডের পরিমাণ তো অনেক বেশি হবে, ভারী সিড যখন হবে সিডের সংখ্যা কমে যাবে। তো লাইট ওয়েটের সিডের পরিমাণ কম লাগবে, কারণ লাইট ওয়েটে 1 কেজিতে ধরো 4-5 হাজার 6 হাজার 10 হাজারও আছে, এরকম সিড হয় 1 কেজিতে। আর এরকম সিডও আছে যে 1 কেজিতে হয়তো 20টা 25টা 30টা সর্বোচ্চ বা 180টা এরকম সিড হয়, তখন তো তোমার সিডের পরিমাণ বেশি লাগবে। সো যদি ওয়েট বেশি হয় সিডের পরিমাণও বেশি লাগবে। তারপর প্লান্ট পার্সেন্টের উপর ডিপেন্ড করবে যে মানে কতটুকু গাছ লাগাবা, কয়টা গাছ দিবা, সিডলিং থেকে যদি করতে চাও সেটার উপর ডিপেন্ড করবে। রিপ্লেসমেন্ট অফ কাজুয়ালিটি, তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় রিপ্লেস করতে গেলে কিছু ড্যামেজ হয়ে যায় না অথবা কিছু হয়ে যায় না, আমরা যেটাকে বলি মানে আমরা এটাকে কাউন্টে রেখে আসলে আমরা তো সুযোগ পাবো না এবার প্র্যাকটিক্যাল করার। নার্সারি যখন আমরা প্র্যাকটিক্যাল করাই তখন দেখায় যে আমাদের কিছু সিড ধরে রাখতে হয় এক্সট্রা, যে আমাদের এটা লস হতে পারে, এর জন্য আমরা এক্সট্রা কিছু ধরে রাখি মানে রিপ্লেস করার জন্য। আর নার্সারি এন্ড ট্রান্সপ্লান্ট লসও হয়, নার্সারিতে তুমি করতেছো বা এক জায়গা থেকে আরেক জায়গায় আবার সিড নিবা, সেই ট্রান্সপ্লান্টেও লস হয়, সেগুলো কনসিডার করেও সিড আমাদের কতটুকু লাগবে কি পরিমাণ লাগবে সেটা এটার উপর ডিপেন্ড করে। এটা লাগবে না। আচ্ছা দেন এখন আমরা কোন সময় সিড নিব বা কখন সিড নিব আর কি, পিরিয়ড অফ সিড কালেকশন। সিড সাধারণত নেওয়া হয় কি মানে ইয়ং গাছ থেকে নেওয়া হয়, বলো তো? ইয়ং গাছ থেকে সিড নিতে দেখছো? আচ্ছা, অথবা কাঁচা। আচ্ছা, অথবা যেই ফলটা কাঁচা জাস্ট আসছে এখনো পাকে নাই সেই ফল থেকে কি সিড নেওয়া হয় বা সেই সিড থেকে কি আমাদের সিডলিং আসবে? না ম্যাম, ম্যাচুর আসবে হবে। না।
তো বলা হয় যে ম্যাচিউরড এবং রাইপেন ফ্রুট থেকে হচ্ছে সিড কালেকশন করা হয়। পরে বলতেছে সিড এভরি ইয়ার, মানে সিড বিয়ারিং যে ট্রি গুলো আছে তারা সব সময় সিড বিয়ার করে না। অনেক ট্রি আছে যারা প্রতি বছর সিড দেয় না। এরকম একটা ট্রির নাম বলো তো যে প্রতি বছরই সিড দেয় না। সরি, আমার একটু ঠান্ডা লাগছে। বাঁশ। আচ্ছা, বাঁশ, হ্যাঁ, আইডিয়াল এক্সাম্পল। বাঁশ তো সিডই দেয় না, একবার দিয়ে মারা যায়, তাই না? তবে সেটার উপর আমরা ডিপেন্ড করি না, কারণ বাঁশের ভেজিটেটিভ পার্ট থেকেই হচ্ছে প্রপাগেশন হয়ে যায়। আচ্ছা, যাই হোক, বাঁশ অবশ্যই, বাঁশ হচ্ছে অনেক স্পেসিস টু স্পেসিস ভ্যারি করে। অনেক বাঁশ 20 বছরে সিড দেয় এবং সিড দেওয়ার পরেই ওরা মারা যায়। আর অনেকটা হচ্ছে 60 বছর 70 বছর এরকম, মানে 50 বছর 60 বছরও লেগে যায়। সো ওইটা একটা। তবে ম্যাক্সিমাম গাছই প্রতি বছরই সিড দেয়। তবে যেহেতু প্রতি বছর অনেক গাছ সিড দেয় না বা সবসময় অ্যাভারেজ একটা থাকে, আমি গতকালকের ক্লাসে বলছিলাম যে গুড সিড ইয়ার, মনে আছে? জি ম্যাম। জি ম্যাম। ওই গুড সিড ইয়ারে যখন হবে, তার মানে ওই ইয়ারে প্রচুর পরিমাণ সিড আসবে। প্রচুর পরিমাণ সিড আসা মিনিং হচ্ছে ফ্রুটও প্রচুর আসবে, তাই না? তো ওই প্রচুর যখন সিড আসবে সেই ইয়ারটাকে বলতেছে গুড সিড ইয়ার। এবং আমাদেরকে অবশ্যই ওই গুড সিড ইয়ারের অ্যাডভান্টেজটা নিতে হবে, যে ওই ইয়ার থেকে আমরা সিড কালেকশন করে রেখে দিব। দেখো 4 নম্বর পয়েন্ট বলছে গুড সিড ইয়ার মিন্স দি ইয়ার হোয়েন ট্রি স্পেসিস বেয়ার সিড অ্যাবান্ডেন্টলি, মানে প্রচুর সিড বেয়ার করে ওই সময়। ওকে, নিচে দেখো এক্সাম্পল আছে, যেমন ডালবার যে শিশু, টিক, অ্যাকাশিয়া, ইউক্যালিপটাস, এরা সাধারণত অলমোস্ট এভরি ইয়ারেই হচ্ছে সিড দেয়। বাট পাইনাস যে স্পেসিস বা টেম্পারের জন্য কিছু স্পেসিস আছে যারা প্রতি 3 বছরে অথবা 10 বছরও এরকম আছে যে একবার সিড বেয়ার করে অথবা একবার গুড সিড বেয়ার করে। সো তাদের সময় সিড কালেকশনটা কি করতে হবে, ওই ইয়ারটাতে কনসিডার করে সিড কালেকশন করতে হবে। আর যারা বাঁশের এক্সাম্পল অলরেডি একবার দেওয়া হয়েছে যে 20 থেকে 60 বছরের বাঁশ একবার সিড দেয় এবং তারপরে বাঁশ আর সার্ভাইভ করে না। ম্যাম তাহলে তো এটা আনসার্টেইন। কোনটা? গুড সিডিয়ারটা। সরি, সিড ইয়ার না, বললাম যে অলমোস্ট সব গাছেরই হচ্ছে প্রতি বছরই সিড আসে। কিছু কিছু গাছ আছে, এই যে টেম্পারের জন্য কিছু গাছ আছে যে প্রতি বছর সিড আসে না, তখন তুমি তো জানোই ওই সিড গুলো প্রতি বছর আসে না। যেই বছর আছে সেই বছর অ্যাবান্ডেন্ট আসে, গুড সিড ইয়ার হয়, তখন কালেকশন করে রেখে দিলে পরে ওইটাকে আমরা ইউজ করে আবার হচ্ছে সিডলিং পেতে পারি। ম্যাম, ম্যাম একটা স্পেসিফিক ট্রিতে কি মানে কোনো এরকম নির্দিষ্ট কিছু আছে যে ঠিক 5 বছর পরে আমি গুড সিড ইয়ার পাবো বা ঠিক 2 বছর পরে আমি গুড না, সিড ইয়ার ঠিক পাবো? তা না। তুমি যখন একটা গাছ লাগাবা তখন তুমি হয়তো লাগানোর পরে বুঝতে পারবা যে এটা আসলে কেমন বছর গাছ দেয়। অথবা হ্যাঁ, অবশ্যই কিছু কিছু গাছ আছে, যেমন ওইখানে বলছি যে কনিফেরাস যে গাছগুলো আছে, যেমন পাইন পাইন গাছগুলো দেখা যায় প্রতি বছর, বা পাইনাস যে স্পেসিস গুলো আছে এগুলো প্রতি বছরই সিড দেয় না, কিন্তু 3 বছর প্রতি 3 বছর অথবা 4 বছর 5 বছর এরকম সময় গ্যাপে গ্যাপে তারা সিড প্রডিউস করে, তখন সিড কালেকশন করে রেখে দিতে হবে। জি ম্যাম। আচ্ছা, এখন সিড কালেকশন করবা কোন গাছ থেকে, কিভাবে, মানে কোন গাছ থেকে করবা, গাছের কিছু ক্যারেক্টারিস্টিক আছে। যে কোনো গাছ থেকে সিড কালেকশন করা যাবে? সার্ভে কাজ করছো কখনো? তোমরা কি কখনো কোথাও সার্ভে করছো? জি ম্যাম। এক্সটেনশনে করছো মনে হয় না? না ম্যাম, ওইটা হয় নাই। আচ্ছা, তোমার পার্সোনাল মানে এক্সপিরিয়েন্স আছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, সার্ভে করলে বোঝা যায়। সার্ভে কি সবার মধ্যে করা হয়? নির্দিষ্ট রিজিয়নের মধ্যে করা হবে, মানে আমি আমার যেটা টার্গেট ধরো পিপল তোমার থাকবে এদিকে, তাদের হ্যাঁ, মধ্যে। টার্গেট পিপলের উপর করো, তাই না? মানে টার্গেট পিপলের কিছু ক্যারেক্টারিস্টিক আছে। জি ম্যাম। আচ্ছা, তো এখানেও হচ্ছে আমরা টার্গেট গাছ থেকে সিড কালেক্ট করব, সব গাছ থেকে করব না। করব কি? করার প্রয়োজনও নাই। এখন তুমি একটা আনহেলদি ডিজিজ ইনফেক্টেড একটা গাছ থেকে সিড কালেকশন করতে অবশ্যই চাইবা না, কারণ সে নিজেই আনহেলদি, তার সিডটা তো আনহেলদি হবে। সেখান থেকে আমরা ভালো গাছ মানে আশা করতে পারি না। তাই সিড কালেক্ট করতে হবে হেলদি ভিগোরাস ট্রি থেকে, যে একটা ভালো মানের হেলদি এভারেজ গ্রোথের চেয়ে একটু ভালো গ্রোথ হয় এরকম গাছ থেকে, এবং অবশ্যই মানে কোনো ড্যামেজ বা ডিজিজ ফ্রি গাছ থেকে হচ্ছে আমাদেরকে সিড কালেক্ট করতে হবে। সেকেন্ডটাতে এই একই কথা বলছে যে সিড হচ্ছে আমরা এমন গাছ থেকে কালেক্ট করব না, সেটাকে অ্যাভয়েড করতে হবে যেই গাছ হচ্ছে অনেক বেশি মানে এর শেপটা ঠিক না, অথবা খুব বেশি চিকন গাছ, অথবা অ্যাবনর্মাল টাইপের গ্রোথ সেই গাছ,
ডিজিজড বা ইনসেক্ট ইনফেস্টেটেড যে ট্রি গুলো আছে সেই ট্রি গুলো থেকে আমরা সিড কালেকশন করব না, সেগুলো থেকে সিড কালেকশন থেকে অ্যাভয়েড থাকতে হবে, সেগুলো আমরা করব না। দেন বলছে যে সিড অবশ্যই মিডল এজ অথবা ম্যাচিউর, মিডল এজ থেকে ম্যাচিউর ট্রি পর্যন্ত এই সময়টাতে সিড কালেক্ট করব এই গাছ থেকে। এখন ওভার ম্যাচিউর গাছ থেকেও করা যাবে না, ইয়ং গাছ থেকেও সিড কালেকশন করা যাবে না। কেন? সুস্ময় মিউট করে দিছো কেন? আমি তো মিউট করে দিছো কেন? আমি তো বললাম কিছু বলো। হ্যালো ম্যাম ম্যাম আই থিঙ্ক ট্রি যদি একদম মানে ওল্ড হয়ে যায় তো তখন তো সেখানে একটু হলো মানে প্রাণ শক্তি তো কম হয়ে যাবে, আর একদম ইয়াং যে ট্রি থাকবে তাতেও তো সেভাবে আমার প্রাণ শক্তি থাকে না, কারণ আমরা হচ্ছে দেখেছি কোন সাবজেক্টে যেন ছিল মানে আমার যে মানে হচ্ছে ওই বয়সগুলোতে ভায়াবিলিটি, সিটের ভায়াবিলিটি কম থাকে, তাই তো? এক্স্যাক্টলি, আসলে ওই ইয়ং অথবা ওভার ম্যাচিউর যে গাছগুলো আছে তারা এমনিতেও সিড প্রডিউসও কম করে, প্লাস হচ্ছে তাদের সিডের কোয়ালিটি, সিডের ভায়াবিলিটি এগুলো খুব কম থাকে। সো ওইখান থেকে আমরা হচ্ছে তোমরা আমাকে একটু টাইমটা দেখে নক করো। আচ্ছা 9:25, মানে এর জন্য আমরা ওভার ম্যাচিউর বা ইয়ং গাছ থেকে সিড নিব না। আচ্ছা, তারপর বলতেছে আইসোলেটেড একটা ট্রি যদি থাকে। হ্যাঁ, কে বলতেছিলা? ওল্ড গাছের মানে বয়স্ক গাছের কেন, মানে বয়স্ক গাছে কেন ভায়াবিলিটিটা কম থাকবে? বয়স হচ্ছে ভায়াবিলিটি কেন কম বুঝলাম না, থাকবে? বয়স্ক গাছে তো আচ্ছা, আমরা মানে যদি আমাদের কথা চিন্তা করি, মানুষের যত এজ বেড়ে যায় তার ভায়াবিলিটি কমে যায় কিনা? কমে যায় বয়স্ক গাছে যদি ভায়াবিলিটি কমে যেত তো গাছ তো ধরে পড়ে যেত। না, অবশ্যই না। তুমি যখন একটা ওল্ড, অনেক ম্যাচিউরড, একটা ওভার ম্যাচিউরড একটা কোনো কিছুই আমরা ওভার শব্দটা কখন ইউজ করি বা টু শব্দটা কখন ইউজ করি বলো তো? নেগেটিভ না পজিটিভ ক্ষেত্রে? নেগেটিভের ক্ষেত্রে ইউজ করি, ওভার বা টু। তো টু ম্যাচিউর যে গাছগুলো থাকবে তার সিড প্রোডাকশনটা ভালো হয় না, সিড কোয়ালিটিও ভালো হয় না। অনেক কারণে তারা হচ্ছে এমন সিড প্রডিউস করে যে সিডগুলোতে আসলে মানে এই সিডগুলো থেকে পরে আমাদের জার্মিনেশন পার্সেন্টেজ ভালো হয় না, এই সিডগুলো অনেকদিন পর্যন্ত ভায়াবল থাকে না। এখন এটা ন্যাচারাল হতে পারে, তার গাছের ক্যারেক্টারিস্টিক্স এর জন্য সেটা হতে পারে। দেখা যায় যে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে ওইসব গাছগুলার সিডের ভায়াবিলিটি বা কোয়ালিটি অনেক মানে মোটামুটি মিডল বা ম্যাচিউর গাছের যে কোয়ালিটি থাকে তার চেয়ে খারাপ থাকে। এর জন্য বলা হয় যে ওইসব গাছ থেকে আমরা সিড কালেক্ট করব না। আচ্ছা, ফোর্থ নাম্বার হচ্ছে আমরা কোন একটা গাছ আইসোলেটেড কন্ডিশনে আছে। আইসোলেটেড মানে কি? একা একা আছে, তাই না? ওই গাছ থেকে সিড কালেকশন করতে মানা করছে কেন? কে বলবা? ম্যাম, ভ্যারিয়েশনের কোনো ব্যাপার, মানে যদি আশেপাশে অন্য গাছ থাকে তাহলে পরাগায়নের মাধ্যমে ভ্যারিয়েশন আসতে পারে, আর এই যদি টাইপের একসাথে কিছু। থাকে আইসোলেটেড না হয়ে? আইসোলেটেড না হয়ে ও তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, কারণ হচ্ছে আসলে ওইটাই, মানে আমরা যদি একটা গাছকে, সাধারণত আমাদের ম্যাক্সিমাম স্পেসিসই মনে হয় ক্রস পলিনেশন, তাই না? কি মনে হয়? জি ম্যাম। ক্রস পলিনেশন হয়, তাই না? এখন একটা গাছ যখন তার লটে না থেকে, একই স্পেসিসের মধ্যে না থেকে আইসোলেটেড একটা গাছ থাকবে, তখন তার কি হবে? সে যেহেতু ক্রস পলিনেশন, তার হচ্ছে একটা টেন্ডেন্সি থাকবে যে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে তাদের ক্রস পলিনেশন হয়ে যাবে। দেখা যাবে যে অন্য গাছের কোনো কিছুর সাথে তার ক্রস পলিনেশন হয়ে গেছে, তখন তার যে কোয়ালিটি সেটা নষ্ট হবে না। মানে জেনারেশন টু জেনারেশন যে ক্যারেক্টারিস্টিক্স বা জিনোম গুলো ক্যারি করার কথা ছিল সেটা নষ্ট হবে কিনা? অনেক সময় ভ্যারাইটি চেঞ্জ হয়ে যেতে পারে। সো আইসোলেটেড গাছ থেকে আমরা সিড কালেক্ট করব না। যে গাছগুলো একসাথে আছে, একটা লটে আছে, তখন পলিনেশন হলে তাদের নিজেদের মধ্যে ক্রস পলিনেশন হবে, তাই না? একটা মেহগনির উড লট আছে আর একটা মেহগনি গাছ আলাদা আছে। মেহগনি গাছ যেটা আলাদা আছে তার মধ্যে ভ্যারিয়েশন বেশি দেখা যাবে, আর যেটা উড লটের মধ্যে আছে তাদের মধ্যে যে পলিনেশন হবে ক্রস হবে, কিন্তু তাদের একই স্পেসিসের মধ্যে ক্রস পলিনেশন হচ্ছে, সো ভ্যারিয়েশন হওয়ার সম্ভাবনা খুবই কম। এর জন্য বললাম আমরা আইসোলেটেড কোনো গাছ থেকে সিড কালেকশন করব না।
দেন বলতেছে যে অ্যাভয়েডিং সিড কালেকশন ভিগোরিয়াস ওল্ড ট্রিজ, তার মানে হচ্ছে আমাদের মধ্যে মাঝে মাঝে দেখা যায় না দৈত্যের মতো কিছু মানুষ বা অ্যাবনর্মাল শেপের কিছু মানুষ, খুবই বড় সড়ো অথবা অনেক বেশি হেলদি, অবিসিটি আর কি, এরকম হয় না? দেখা যায় জি ম্যাম হয়। নাকি সবাই আমরা একদম একই শেপের মানুষ? কোনটা? বিভিন্ন শেপের মানুষ দেখা যায়। আচ্ছা, কিন্তু আমরা অন এন এভারেজ ম্যাক্সিমাম এভারেজের মধ্যে একটা থাকি, কিন্তু কিছু আছে ওভার, তাই না? সেই সেই মানুষগুলোকে আমরা কিছুটা হইলো, অনেস্টলি স্পিকিং কিছুটা হইলো আমরা মাঝে মাঝে অ্যাবনর্মাল। এখন আমাদের মাঝখানে যদি 8 ফিটের একটা লোক থাকে, কেউ হাইট 8 ফিট, তখন তাদেরকে আমাদের কাছে একটু অ্যাবনর্মাল মনে হবে না আমাদের দেশের জন্য? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এখন এর জন্য বলছে কোন একটা গাছ একটা ওভ শেপের, মানে অনেক বড় সড়ো অথবা কেমন বিকৃত আকৃতির একটা গাছ, ইউজ, সেই গাছ থেকে আমরা চাইলেও সিড নিব না। মানে অনেক সিডও প্রডিউস করতে পারে সে, অনেক কিছু হতে পারে, কিন্তু সিড নিব না, কারণ তার এই গ্রোথটা হচ্ছে অ্যাবনর্মাল। আর এরকম গাছ থেকে, এরকম ভ্যারাইটি থেকে আরো অ্যাবনর্মাল গ্রোথের গাছ আসতে পারে, হয়তো বা ওর মতো হতে পারে বা তার চেয়ে ডিফারেন্টও হতে পারে, সেটা নর্মাল না। তাই আমরা অ্যাবনর্মাল কোনো কিছু অ্যাভয়েড করব, আমরা নর্মাল জিনিসগুলোকে নিব। তারপর বলতেছে সিড শুড বি কালেক্টেড ফ্রম ডমিনেন্ট অর কোডমিনেন্ট ট্রিজ, তার মানে যেই ট্রি গুলা, ধর একটা লটের মধ্যে কিছু সিড আছে নিজেরা মানে ডমিনেটিং পাওয়ার, বোঝা যাচ্ছে যে না আমরাই হচ্ছে বেস্ট, এরকম যারা শো করে ওইসব গাছ থেকে সিড নিব, যে না অনেকগুলোর মধ্যে এটা বেস্ট, এটা থেকে নিব, তাই না? আচ্ছা, এই জিনিসগুলো আমরা সিড কালেকশনের সময় কনসিডার করে থাকি যে এই গাছ, এরকম গাছ থেকে আমরা হচ্ছে সিড কালেক্ট করব। Then method of seed collection. Seed collection method. মেথডে যাওয়ার আগে যেই মেথডে, আচ্ছা সিড কালেকশন মেথড বলতে কি বোঝায় তোমাদের কি মনে হয়? কি মেথডে সিড কালেক্ট করবা? ফারিহা, ম্যাম স্যাম্পলিং মেথডে করতে হবে না? স্যাম্পলিং মেথড এত কঠিনের মধ্যে যাওয়া লাগবে না, আমি হচ্ছে এক্সপেরিমেন্ট করাচ্ছি না, জাস্ট নরমাল। তোমরা যদি সিড কালেক্ট করো কিভাবে সিড কালেক্ট করবা? হাত দিয়ে ছেঁড়া আছে পিকিং, অথবা আর মনে পড়তেছে না কেন? নিচে যদি সিড পড়ে থাকে কুড়াবা না? ইজি হবে না? জি। একটা গাছ কেটে ফেলছো, সেই গাছটা কাটার পরে তো মাটিতে শুয়ে আছে, তাই না? জি। তখন তার কাছ থেকে সিড নিতে পারবো না? সিড কালেকশনের জন্য গাছ কেটে ফেললে কেমন হয়? না না, ধরো একটা গাছ কেটে ফেলছো, সেখান থেকে যদি সিড কালেক্ট করো, একটা গাছ মানে সিড কালেকশনের জন্য গাছ কাটবো না, ধরো একটা গাছ কাটা হয়ে গেছে, তার মধ্যে সিড বেয়ার করতেছে, সেখান থেকে নেওয়া যাবে না? অথবা একটা গাছ ঝড়ে পড়ে গেল, তার মধ্যে সিড আছে, তুমি নিতে পারবে না? অবশ্যই আমি সিড কালেকশনের জন্য গাছ কেটে দিব না। আচ্ছা, এখানে দেখো নিচের যে অংশটুকু আছে কালেকশন অফ সিড, মানে সিড কালেকশন মেথড, যেটা বলছে যে কোনো একটা ফ্রুট অথবা সিড মাটিতে পড়ে গেছে, উপরে ফরেস্ট ফ্লোরে পড়ে আছে, সেখান থেকে তুমি মানে আমরা যেটাকে কুড়ানো বলি, সেখান থেকে আমরা সিডগুলা কালেক্ট করতে পারবো। সেকেন্ড বলতেছে কোনো একটা ক্রাউন পড়ে গেছে, মানে একটা গাছই পড়ে গেছে, ক্রাউন তার আলাদা করে গাছ থেকে আলাদা হয়ে পড়বে না, একটা গাছ পড়ে গেছে বা ক্রাউন পড়ে গেছে, সেখান থেকে আমরা সিড কালেকশন করতে পারি। অথবা কোনো একটা গাছ আমাদের মানে স্ট্যান্ডিং অবস্থায় আছে, আমরা সেখান থেকেও হাত দিয়ে যেটা বললা কালেক্ট করতে পারি, গাছে উঠে কালেক্ট করতে পারি, তাই না? এই মেথড গুলাতে আমরা সিড কালেকশন করে থাকি সাধারণত। এখন সিড কালেকশন আবার কিছু, মানে এই মেথড গুলো ফলো করার জন্য কখন কোন মেথডটা ইউজ করব সেটার জন্য আবার ট্রির ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে। যেমন ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রি, এখন গাছের ধরনটা কেমন সেটার উপর ডিপেন্ড করবে। যে হ্যাঁ, কোনো গাছের যদি ধরন হয় এরকম যে তার প্রায় সময়ই সিড পড়ে থাকে, ঝরে যায়, তখন তুমি অবশ্যই কষ্ট করে গাছে উঠে বা অন্যভাবে দেখবা না, নিচেই যেহেতু পড়ে আছে সেটা দেখে কালেক্ট করবা। আবার কিছু কিছু গাছ আছে যে অনেক বড় হাইটের, মানে অনেক বড়, যে তুমি হাত দিয়ে পারতে পারতেছো না, ওটার ক্ষেত্রে অন্য মেথড ইউজ করবে। আবার কিছু আছে ছোট সাইজ, তুমি হাত দিয়ে নিতে পারতেছো, একটা সিড কালেক্ট করতে পারতেছো, তখন তুমি সেইখান থেকে সেভাবে কালেক্ট করবা। গাছের ধরনের উপর বেসিস করে সেটা হয়, চেঞ্জ হয়। তারপর হচ্ছে ফ্রুটের ধরন। এখন কোন একটা ফ্ল্যাশি ফ্রুট,
দেখতেছো যে তুমি যদি ওইটাকে উপর থেকে পাততে যাও, নিচে পড়ার সাথে সাথে সেটা ফেটে নষ্ট হয়ে যাবে অথবা এনিহাও সেটা নষ্ট হয়ে যাবে, তখন কি তুমি সেই রিস্কটা নিবা যে উপর থেকে আমি অন্য মেথডে হচ্ছে সিটটা কালেক্ট করব? নিবা না। তখন দেখা যাবে যে তাকে আরো একটু কন্ট্রোলড ওয়েতে কিভাবে কালেক্ট করা যায় সেটার উপর ডিপেন্ড করবে, যাতে ফ্রুট অথবা সিড নষ্ট না হয়, সেভাবে কালেক্ট করবো। তাই ফ্রুট আর সিডের কোয়ালিটির উপরে, কোনো হার্ড সিড হলে বা হার্ড ফ্রুট হলে আমরা এমনিতেই লাঠি দিয়ে বা কিছু দিয়ে সেটাকে বাড়ি দিয়ে পেরে নিচ থেকে নিতে পারি, কোনো প্রবলেম নেই, কারণ সে যথেষ্ট হার্ড, নষ্ট হবে না। কিন্তু অন্য ক্ষেত্রে করা যাবে না। তারপর রিলেটিভ সাইজ এন্ড নাম্বার অফ ন্যাচারাল ডিসপার্সাল ইউনিটস। রিলেটিভ সাইজ, সিডের সাইজের উপরও ডিপেন্ড করবে যে কোন মেথডে তুমি সিডটা পারবা। এখন ওই যে কি বলে নারিকেল, উপর থেকে যদি ওই অনেক সময় পারার সময় বা তাল উপর থেকে পড়লে কি হয়, নিচে পড়লে কি হবে? যদি তুমি থাকো নিচে, মাথা ফাটবে। মাথা ফাটবে। আচ্ছা, ওই অনেক সময় সিট, জাস্ট আমি এমনিতে এক্সাম্পল দিলাম, সিট সাইজ বা এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় সিট ডিসপার্স, আমরা অনেকগুলো এজেন্সি বলছি, এজেন্ট বলছি না, সিট ডিসপার্স হওয়ার এই ইউনিটগুলোর উপরেও ডিপেন্ড করে। ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্রেংথ এন্ড ক্যারেক্টারিস্টিক অফ স্লোপ। এখন পাহাড়ের ক্যারেক্টারিস্টিকের উপরে বা কোন জায়গায় গাছটা আছে সেই স্লোপের উপরে ডিপেন্ড করে যে আমরা কোন মেথডটা ইউজ করব। স্লোপে এখন আমরা সাধারণত চাইলেই আমরা যে কোনো মেথডে সিট পারতে পারবো না, কারণ ওইখানে আমাদের যাও টাফ, প্লাস ওইখানে সিট পারলে হয়তো যদি স্লোপ থাকে, খাড়া বা এরকম জায়গা থাকে, তখন সিটটা নিচে পড়ে যাবে, আমরা সেটা কালেক্ট করতে পারবো না। সেটাতে হয়তো বা গাছে উঠে অথবা উপরে কোনো জায়গা থেকে কালেক্ট করতে হবে। আচ্ছা, এই নার্সারির যে চ্যাপ্টারটা ছিল এটা সাধারণত আমরা প্র্যাকটিক্যালে করাই, একদম পুরোটা চ্যাপ্টার। এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন থিওরিতে আসে, আমরা প্র্যাকটিক্যালে করাইতাম, কিন্তু যেহেতু এখন প্র্যাকটিক্যাল হচ্ছে না, আমি লাস্টে ক্লাস শেষে একটা অন্য ফাইল থেকে আমি দেখাই দেব আসলে আমরা কি পড়ি এখান থেকে। দেন ট্রি ম্যানেজমেন্ট। এখন আর্টিফিশিয়াল রিজেনারেশন প্রায় শেষ, এখন ট্রি ম্যানেজমেন্ট হচ্ছে আরেকটা জিনিস। আমরা ট্রি ম্যানেজমেন্ট কেন করবো, এত কষ্ট করে ট্রি ম্যানেজ করার কেন দরকার বলো তো? ট্রি এর মতো হোক, আমরা ম্যানেজমেন্টে যাব কেন? যত্ন না নিলে তো ম্যাম গাছ নষ্ট হবে। আচ্ছা, তার মানে কি আমরা প্রোডাকশন ম্যাক্সিমাম, মানে একটা পজিটিভ যে জিনিসগুলো আছে বা প্রোডাকশন, বেসিক্যালি আমরা সবকিছু তো প্রোডাকশনের জন্যই করি, প্রোডাকশনকে বাড়ানোর জন্য, আর নেগেটিভ যে বা কম্পিটিশন বা আদার যে নেগেটিভ ইফেক্ট গুলো আছে সেটাকে কমানোর জন্য ম্যানেজমেন্ট করে থাকি, তাই না? সাধারণত তাই করি। আর আমাদের যদি আমরা টিম্বার বা ফরেস্ট স্পেসিস দেখি তখন তো সেটা আরো ম্যান্ডেটরি হয়ে যায় যে আমরা, বা ফুড প্রোডিউসিং যখন করি তখন হচ্ছে এই কাজগুলো করে থাকি। আচ্ছা, এখন এই ম্যানেজমেন্টের অনেকগুলো ধাপ আছে। কিছু আছে আমরা গাছটাকে যদি দুই ভাগ করি, ক্রাউন বা স্টেম থেকে ক্রাউন পর্যন্ত ক্রাউন ম্যানেজমেন্ট বলি, আর আরেকটাকে বলি রুট ম্যানেজমেন্ট। রুট ম্যানেজমেন্ট করার জন্য সাধারণত আমরা শুধু রুট প্রুনিংটাকেই ফলো করি, যে রুট প্রুনিং করে থাকি রুট ম্যানেজমেন্টের জন্য। বাট ক্রাউন ম্যানেজমেন্টের জন্য আমরা অনেক কিছু করি। এই টার্মগুলোর সাথে তোমরা কিছুটা পরিচিত, আবার কিছুটা অপরিচিত, সেগুলো আবার এক্সপ্লেন করা হবে। ক্রাউন ম্যানেজমেন্টে দেখো বলা আছে কপিচিং, পোলার্ডিং। কপিচিং এর সাথে অলরেডি আমরা পরিচিত, তাই না? দেন পোলার্ডিং আছে, লপিং, ক্রাউন লিফটিং, ক্রাউন রিডাকশন, ক্রাউন থিনিং, হেয়ার স্ট্রিমিং, ওভারহ্যাঙ্গিং ব্রাঞ্চেস, এন্ড দেন ক্রিয়েটিভ ডিজাইন। ক্রিয়েটিভ ডিজাইন বলতে তোমরা টপিয়ারি চিনো না? দেখছো টপিয়ারি? জি ম্যাম। আচ্ছা, এটা কি ডিজাইন করে রাখা হয় না, ক্রিয়েট মানে একটা শেপ দেওয়ার জন্য? হ্যাঁ। এমনি এমনি হয়ে যায় না। আচ্ছা, ওই শেপটা দেওয়ার জন্যই, মানে অ্যাস্থেটিক পারপাসে আমরা সেটাকে করে থাকি। পোলার্ডিং ও অনেক সময় অ্যাস্থেটিক পারপাসে করা হয়। তারপরে হচ্ছে অ্যাসপিলিয়ার। অ্যাসপিলিয়ার পরে বুঝাবো অ্যাসপিলিয়ারটা আসলে কি। ওইটাও একটা ম্যানেজমেন্ট, ওইটাকেও হচ্ছে আলাদাভাবে আমাদেরকে করে নিতে হয়। তারপর আদার কিছু ম্যানেজমেন্ট আছে, একটা বলছে হাইউড আর একটা বলছে কপস। আচ্ছা ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো বাপ্পি। জি ম্যাম, একটা গাছে যে ফ্রুট আসে ম্যাম, এটা তো মানে একবারে এই সবগুলো আসে এরকম না, মানে কিছুদিনের মধ্যে একটা সিজনের মধ্যে কিছু ফ্রুট হয় তাড়াতাড়ি ম্যাডাম ম্যাচিউরড হয়ে যায়, আর কিছু মানে আস্তে আস্তে হইতে থাকে। যেমন লিচুর ক্ষেত্রে ম্যাম, এই লিচুটা হচ্ছে ফার্স্টে কিছুদিনের মধ্যে কিছু ম্যাচিউরড হয়ে যায়, পরে আবার
আরো কিছু ম্যাচিউরড হয়, সেই ক্ষেত্রে কি ম্যাম এই সিড কালেকশনের কোনো ধরন সিড বা কালেকশন এটা পার্থক্য হবে? আসলে যারা আমি বলি যারা হচ্ছে তোমার যখন লিচুর এক্সাম্পল দিতেছি, তোমার যখন একটা লিচু গাছ থাকবে, তুমি যখন ফার্স্ট মানে যে জিনিসগুলো হচ্ছে আমরা ইন্টারভালি করে থাকি, ইন্টারভাল হচ্ছে একটা সিজন মানে একটা পিরিয়ড পর পর ম্যাচুরেশন হয় এবং ওই সময়টাতে আমরা সেটাকে মানে পেরে থাকি, তাই না? যেমন লিচু পারতেছো তুমি প্রথম একটা প্রথম ধরো প্রথম 60-70 দিনের মধ্যে একটা ফ্রুট আসলো কিছু, সেটা তখনই ম্যাচিউর হয়ে গেলো, পিক করলো, বাজারে সেল করলো, আচ্ছা হয়ে গেল। তারপরের স্টেপে আবার হলো। এখন তুমি হচ্ছে চিন্তা করবা যে আসলে সাধারণত যখন প্রথম দিকে ফল আসে তখন কিন্তু কোয়ালিটিটা মনে হয় বেশি ভালো হয়। তোমার কি মনে হয় বলো? জি ম্যাম, মনে হয় ভালো হয় না তেমন একটা ফার্স্টের দিকেরটা। না, প্রথম দিকে বলতে প্রথম গাছের বয়স যখন শুরু হয় তখন বলতেছি না, ধরো তোমার একটা ম্যাচিউর গাছ কিন্তু তার মধ্যে প্রথম ফল আসলো, তখন কি মনে হয় প্রথম ফলটা ভালো না শেষের ফলটা ভালো? ম্যাম শেষেরটা তো খেতে ভালো হয়। আচ্ছা, সেটা হচ্ছে ডিপেন্ড করে তোমার কোন সময় যে ফলের কোয়ালিটিটা ভালো আসছে সেটার উপর। তুমি যখন দেখবা যে না এটার ফ্রুট কোয়ালিটি এখন ভালো, এই সিডটাও ভালো, তখন সেই সিডটা তোমাকে কালেক্ট করে রেখে দিতে হবে। তুমি এখন তোমার গাছে ধরো ফর এক্সাম্পল একটা যে কোনো একটা গাছে 50,000 সিড হলো, তোমার 50,000 সিড রাখার কি কোনো দরকার আছে পরের জেনারেশনের জন্য বা পরে আবার কাল্টিভেট করার জন্য? দরকার নেই। এখন তোমার কাছে যেটা মনে হবে এটা পিক পিরিয়ড, এই পিরিয়ডে স্পেসিফিক কোনো গাছের জন্যই ওরকম স্পেসিফিক না, অলগাছ বলতে গেলে তো আমাদেরকে ক্যালেন্ডার নিয়ে বসতে হবে যে হ্যাঁ এই সময় এই দিনে এই এটাতে হচ্ছে ওই সিডটা কালেক্ট করা যায়। যারা ফার্মার বা যারা প্রফেশনাল এই কাজগুলো করে তারা জানে যে এটার জন্য এই পিরিয়ডটা ইম্পর্টেন্ট। যখন তুমি শুরু করবা তখন তুমি দেখতে পারবা যে এই সিজনটাতে এই সিডটা মনে ভালো হয়েছে, কারণ আমরা তো ভালো খারাপ মেজারমেন্ট করার মতো আমাদের অ্যাবিলিটি মনে হয় আছে, তাই না? যে আমরা বুঝতে পারি যে এটা ভালো এটা খারাপ, তাই না? ম্যাক্সিমাম সময় তো বোঝা যায়। এখন কিছু জায়গায় কিছু পয়েন্ট কনসিডার করে আমাকে ভালো খারাপ আলাদা করতে হবে, স্পেসিফিক কিছু না যে আমি এখন এখান থেকেই নিব, এর পরের ইন্টারভালে যেই ফ্রুটটা আসবে সেটা নিব না, এরকম কিছু না। তোমার যেই মনে হবে যেই টাইমটাতে তোমার কোয়ালিটিটা বেশি ভালো আসছে তুমি সেখান থেকে সিট নিবা। আমি সিট ইয়ারের কথা বলছি, একটা ইয়ারে কতটা ইন্টারভালে সিট হচ্ছে সেটা তুমি আইডেন্টিফাই করতে পারো যে আমি এখন সিট নিব, এই সিটটা ভালো মনে হলো বা এই ফ্রুটটার কোয়ালিটি আমার ভালো মনে হলো, তাহলে এই সিটটা আমি নিব। ঠিক আছে? জি ম্যাম, আরেকটা হচ্ছে ম্যাম, প্রোপাগেশন করলে কি সিডের কোয়ালিটি খারাপ হয়ে যাবে না? সিডের কোয়ালিটি আমরা তো মনে হয় পলিনেশন করছি না? জি ম্যাম। আচ্ছা, সেল পলিনেশন আর ক্রস পলিনেশন এগুলো তো করছি। বা মাদার প্লান্ট হুবহু কখন থাকে বলো তো? তুমি যেই গাছ থেকে সিড নিছো সেই গাছের কোয়ালিটি বের করবে কখন? প্রপাগেশনের সময়, ভেজিটেটিভ প্রপাগেশন যখন করবা তখন। কারণ শুধুমাত্র ভেজিটেটিভ প্রপাগেশনের ফলে সেম টু সেম মাদার প্লান্টের কোয়ালিটি ওরা ক্যারি করে, তাই না? কিন্তু তুমি সিড দিয়ে যখনই প্রপাগেশন করবা সেটার কোয়ালিটি কিছু না কিছু চেঞ্জ হবে এবং সেটা যত বড় হতে থাকবে কোয়ালিটি তত চেঞ্জ হতে থাকবে, হুবহু কোয়ালিটি তুমি পাবা না, কারণ এটা ক্রস পলিনেশন হয়। তখন কিছুটা না কিছুটা কোয়ালিটি ভ্যারি করে, আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে আবার কোয়ালিটিটাও ভ্যারি করে। সো সেটা কোয়ালিটি কিছুটা হলেও চেঞ্জ হবে, কিছুটা না অনেক সময় অনেকটাই চেঞ্জ হয়। দেখবা যে কোনো একটা গাছ থেকে তুমি সিড কালেক্ট করছো যে সেই গাছের ফলটা খুব ভালো, ধরো আম গাছের ফলটা খুব মিষ্টি এর জন্য কালেক্ট করছো, সাইজটাও সুন্দর। গাছ লাগানোর পর তোমার ওই গাছ থেকে যখন ফল আসলো, হ্যাঁ প্রথমবার দেখলা যে না মোটামুটি ঠিকই আছে, পরের বার আস্তে আস্তে ফলের সাইজ ছোট হয়ে গেল, কোয়ালিটি একটু চেঞ্জ হয়ে গেল, হয় না? হয় কি? দেখছো বাড়িতে গাছ আছে? জি ম্যাম আছে। সেটা কেন হয়? এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে, পলিনেশন ফ্যাক্টর থাকে, কারণ আমাদের ম্যাক্সিমাম ট্রি হচ্ছে ক্রস পলিনেশন। আর হুবহু মাদার প্লান্টের মতো প্লান্ট চাইতে হলে তোমাকে অবশ্যই ভেজিটেটিভ প্রপাগেশনে যেতে হবে। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাডাম দেলোয়ার, ম্যাডাম যে ম্যাডাম সাকারের মাধ্যমে প্রপাগেশন হয় এমন একটা স্পেসিফিক ট্রির নাম বলে। সাকারের মাধ্যমে প্রপাগেশন হয়? জি ম্যাম, কলা স্পেসিফিক গাছ ট্রির করছো? নাম বললে ভালো হয়। ব্যানানা, জি। কলা গাছ সাকার থেকে করছো? এছাড়া উডি প্লান্ট হয় না?
আচ্ছা, উডি প্লান্ট সাকারের রুট সাকারের প্রপাগেশন হয় খুবই কম, কারণ হচ্ছে আমরা সাধারণত সিডলিং বা ইয়েগুলোই করে থাকি সাকারের মাধ্যমে। রুট সাকারের মাধ্যমে উডি প্লান্টের প্রপাগেশন আমাদের দেশে হয় বলে আমার আইডিয়া নেই, আমাদের দেশে হয়। কিছু টেম্পারেট জোনের কিছু গাছ আছে সেটা হয় সাকারের মাধ্যমে, অথবা তোমরা দেখছো, আমি উডি প্লান্টের এক্সাম্পল আসলে টিক প্লান্টের সাকার হয়, কিন্তু সেটা হচ্ছে আমাকে করে নিতে হবে, মানে আমাকে হচ্ছে প্রিপারেশন করে নিতে হবে রুট সাকার, তারপরে অটোমেটিক্যালি হবে না। যেমন এই যে কলা গাছের অটোমেটিক্যালি হয়, তাই না? জি ম্যাম। এমনিতেই হয়, কিন্তু আমরা যখন উডি প্লান্টের কিছু করতে যাব সেটাকে আমাকে প্রপাগেশন করে নিতে হবে, ম্যাক্সিমামই সাকসেসফুল হয় না। যেমন আমরা অনেক সময় বলি না গ্রাফটিং অনেকের ক্ষেত্রে সাকসেসফুল হয় না। গ্রাফটিং তো করা যায়, তুমি করতে পারবে না, যে কোনো গাছে করতে পারবা, কিন্তু সাকসেসফুল কি হবে? হয় না। এর জন্য হচ্ছে এটা ভ্যারি করে যে তুমি কোন গাছে করবা কোন গাছে করবা না। স্পেসিফিক আমাদের উডি প্লান্টের ক্ষেত্রে সাধারণত রুট সাকার ওইভাবে হয় না। আর আমি তারপরও কোশ্চেনটা জেনে রাখলাম, আমি যেহেতু জানি না বা আমার যেহেতু কোন স্পেসিফিক গাছের নাম মনে নেই, আমি স্যারদেরকে জিজ্ঞেস করবো, স্যাররা যদি জেনে থাকে তাহলে আমি তোমাদেরকে বলে দেবো। ওকে ম্যাম বড়ই গাছ, বড়ই গাছ, হ্যাঁ বড়ই গাছ হচ্ছে সাকার না কেটে দিলে হচ্ছে ওইখান থেকে কপিচিং হয়, কপিচিং, তাই না? বড়ই গাছে ডাল কেটে দিলে হ্যাঁ কপিচিং অনেক গাছ থেকেই হয়, অনেক ট্রি থেকে কপিচিং হয়। গাছ কেটে দিলে ওইখান থেকে আবার নতুন শুট বের হয়, তাই না? আর বড়ই গাছে তো প্রায় সময় হচ্ছে এই প্রুনিংটা করা হয়, এটা কিন্তু প্রুনিং বলে, গাছ কেটে দেয়। কেন কেটে দেয়? কি কপিচিং না? সরি বুঝি নাই। রুট সাকারটা কি কপিচিং না? রুট সাকার আর কপিচিং আলাদা জিনিস, রুট সাকার কপিচিং না। সাকার তো অটোমেটিক্যালি হয় মাটির নিচ থেকে। হ্যাঁ কিন্তু অটোমেটিক্যালি হয় রুট, ওইটা হচ্ছে রুট থেকে হয়। আর কপিচিং হচ্ছে তোমার অবশ্যই স্টেম থেকে হবে। তুমি স্টেমটাকে যখন গ্রাউন্ড বরাবর কেটে দিবা, সেই স্টেম থেকে নতুন শুট যে অ্যারাইজ করবে সেটা হচ্ছে কপিচিং, আমরা যদি নিজেরা করি। আর ন্যাচারাল কপিচিং যেটা হয় সেটা গাছের যে কোনো পার্ট থেকে মানে কপিচ বের হতে পারে। ঠিক আছে ম্যাম। সেগুলো কিছু পড়াবো। আচ্ছা নয়টা 46 করে, আরো আগাবো? থাক ম্যাম আজকে। না ম্যাম, না ম্যাম থাকে আজকে থাকবে না ম্যাম, না না না, তোমরা কি কোনোদিন হ্যাঁ বলছো কোনো কিছু? তো বলো তো। না ম্যাম, হ্যাঁ বলছি ম্যাম। হ্যাঁ বলছো? পরের ক্লাসটা আচ্ছা আর 5 মিনিট। ওকে আমি বলছিলাম যে হচ্ছে নার্সারির কিছু জিনিস দেখাবো, তাই না? আর 5 মিনিট, আমার কাছে এখনো 10 মিনিট আছে। ওকে ম্যাম, এই যে হ্যাঁ বললাম। কি আকাশ, নাজমুল আকাশ, কালকে ছিলা? জি ম্যাম। ছিলা? জি কোনো শব্দ শুনি নাই, ক্লাসে যত শব্দ এখানে তো শব্দ নাই। ম্যাম, আপনার কাছে মনোযোগ দিয়ে করতেছে। ও আচ্ছা ভালো, সবার ক্লাসে মনোযোগ দিতে হবে। আমার ক্লাসে এমন স্পেসিফিক কিছু নাই, বরঞ্চ মানে হয়তো ইনফরমেশন কম থাকতে পারে, স্যারদের ক্লাসে ইনফরমেশন বেশি থাকে। বুঝতে পারছো? এইটা ভালো বুঝছেন, বেশি ইনফরমেশন হইলেই মাথা গরম হয়ে যায়। মাথা গরম হয়ে যায়। তোমরা যা সুবিধা পাইছো 2020 তে, এত সুবিধা কেউ পায়? ম্যাম এইটাতে বাসটা গেল কি আমাদের টুর বাতিল হয়ে যাচ্ছে আর সুবিধা। ট্যুর বাতিল হয়ে গেছে, আহারে। 1 তারিখ থেকে 3 তারিখ থেকে মনে হয় নতুন সেমিস্টার ক্লাস করতে হবে, তাই না? জি ম্যাম, এর কোনো সুবিধা ম্যাম, তো কষ্ট আছি আমরা। প্র্যাকটিক্যাল তো করা লাগতেছে না। আচ্ছা ইনশাআল্লাহ হবে সবকিছুই, কারণ সবকিছুই এনভায়রনমেন্টের ডিমান্ড, কিছু করার নাই। আমাদের এখন এটার মধ্যে দিয়েই সার্ভাইভ করতে হবে, সবকিছু ম্যানেজ করতে হবে, তাই না? একটা হাসির কথাটা ম্যাম, বলেন আপনার ম্যাডাম। ক্লাস শেষ হলে কি আমাদের ফরেস্ট এরিয়া শেষ হয়ে যাবে? জি না, কামরুল স্যারের ক্লাস আছে 6টা বা 7টা। সব একবারে যাওয়া যায় না, একদিনে 4টা ক্লাস করে ফেললাম, ঝামেলা শেষ। একদিনে এত ধৈর্য তোমাদের হবে না। প্রত্যেকদিন এত শোনো সবকিছুর তো একটা নিয়ম আছে, এত ধৈর্য তোমাদেরও হবে না আমাদেরও হবে না যে একদিনে আমরা সব পড়ায় ফেলবো।
আর একদিনে সবকিছু যদি হইতো তাহলে তো আর 6 মাসের, শোনো শোনো, যদি একদিনেই সব চ্যাপ্টার হতো তাহলে 6 মাসের একটা কোর্স দাঁড় করাইতো না আই থিঙ্ক, তাই না? এখন তো মনে হচ্ছে অনলাইনে বসে আছে একদিনেই করা যায়, সারাদিন করে ফেলবো, তাই না? ম্যাডাম ক্লাসে জয়েন করে ঘুম, ম্যাডাম 6 ঘন্টার ঘুম, 6 ঘন্টা ক্লাস করে ক্লাস শেষ, কোর্স কমপ্লিট ম্যাডাম। সেটাই মনে হচ্ছে। তোমরা হচ্ছে এখন 336 জন জয়েন করছো, ইনক্লুডিং মি। এই 336 জনের মধ্যে কয়জন বলো তো যে হেডফোনটা কানে দিয়ে অন্য কাজ করতেছো না? অনেস্টলি স্পিকিং। ম্যাম হেডফোন ইউজ করতেছি না, মানে ক্লাস জাস্ট অ্যাটেন্ড করে আছি কিন্তু অন্য কাজও করতেছি, এরকম? না ম্যাম, ক্লাস নোট করতেছি। আচ্ছা, গুড। কোনরকম অ্যাটেন্ডেন্সটা দরকার দেখেই ক্লাসটা করতেছি, মন থেকে বললাম, সত্যি কথা। আচ্ছা, এই যে দেখছো, এরকম আছে কেউ না কেউ, অনেকে ইভেন অনেকে অনলাইনে না, অনেকে হচ্ছে ক্লাসেও যায় শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের জন্য। অ্যাটেন্ডেন্সটা যদি না থাকতো তাহলে ক্লাসেও যেত না। তা ক্লাসে গেলে তাও একটু শিখতে হবে, অনলাইনে হয়। এই যে নেটওয়ার্কটা এখন ডাউন হয়ে যাবে, এয়ারটেল নেটওয়ার্ক আল্লাহ রাস্তায় এখন দেবে গা, বুঝছেন? যখন অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় তখন যায়, পরে এরকম ওই অ্যাটেন্ডেন্স কই দেখি চ্যাট বক্স। আচ্ছা, একটা ইনফরমেশন, তোমরা কি হচ্ছে তোমাদের ক্লাসমেটে আমার ফাইলটা পাইছো? গুগল ক্লাসরুমে কি ফাইলটা পাইছো ম্যানেজমেন্টের? ম্যাম গুগল ক্লাসরুম তো দুইটা আছে, আপনি কোনটাতে দিবেন? স্যারই দিয়ে দিবে। পারভেজ স্যার দুইটা ক্রিয়েট করছে, তারপর পারভেজ স্যারের সাথে কথা হয়েছে, স্যার বলছে স্যার দিয়ে দিবে। আমি ফাইলটা স্যারকে পাঠিয়ে দিচ্ছি। না ম্যাম দেয়নি এখনো। আচ্ছা, স্যার মনে হয় হয়তো বা ভুলে গেছে। ডিপার্টমেন্টে গিয়ে আমার স্যারের সাথে দেখা হবে, আমি স্যারকে আবার বলে দিব, কারণ স্যার দুইটা ক্রিয়েট করছে তো, স্যার বলছে স্যারকে দিলে স্যার দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নার্সারি যেটা হয়, নার্সারি অপারেশন বলতে আমরা একদম সিড বেড প্রিপারেশন থেকে শুরু করে একদম লাস্ট সিডলিং ট্রান্সপ্লান্ট পর্যন্ত চিন্তা করে থাকি, তাই না? এখন নার্সারিতে এই কোশ্চেনটা প্রায় সময় আসছে, মেথড অফ প্লান্টিং অফ নার্সারি রেজড সিডলিং। নার্সারি রেজড একটা সিডলিং কে কিভাবে আবার প্লান্ট করবা? নার্সারিতে সাধারণত আমরা ম্যাক্সিমাম সময় পলি ব্যাগে হচ্ছে সিডলিং গ্রো করে থাকি। একটা পলি ব্যাগে সিড লাগাই, সেখান থেকে সিডলিং আসে, তাই না? এবং সেই সিডলিংটাকে আমরা পরে আমাদের বাড়িতে বলো বা অন্য জায়গায় বলো, সেখানে এসে ট্রান্সপ্লান্ট করি বা প্লান্ট করি, তাই না? তোমরা কি নার্সারি থেকে কোনোদিন ম্যাক্সিমাম সময় হচ্ছে পলি ব্যাগের সিড কিনছো? এরকম সিড কিনছো কি, সিডলিং কিনছো কি যে হচ্ছে মাটি থেকে তোমাকে উঠায় দিছে? জি ম্যাম। কিনছো? জি ম্যাম কিনছি। আচ্ছা, ওরকম থাকে। তবে যেটা পলি ব্যাগে করা হয় সেটার কোয়ালিটি এবং সেটা হচ্ছে পলি ব্যাগে করলে অনেকগুলো সিডলিং একটা সিড বেডে করা যায়। তোমরা যেখানে একটা সিড বেডে যদি সেল মানে শুধুমাত্র হচ্ছে তোমার ব্রডকাস্টিং বা ওইভাবে সিট করো পলিব্যাগ ছাড়া, তাহলে সর্বোচ্চ একটা সিট বেডে, একটা স্ট্যান্ডার্ড সিট বেডে 400 থেকে 500 সিডলিং করতে পাবা। কিন্তু যদি পলিব্যাগে করো তাহলে 1600 সিডলিং পাবা। তাহলে কোনটা লাভজনক? মানে ওই মানে নার্সারির মালিক কোনটা করবে? সবসময় পলিব্যাগই করে, আর পলিব্যাগে ড্যামেজ হয় একটু। আচ্ছা, একটা স্ট্যান্ডার্ড সিট বেডে যখন হচ্ছে আমরা ব্রডকাস্টিং ওয়েতে মানে আমরা হচ্ছে পলিব্যাগ ছাড়া করব, শুধুমাত্র সয়েলে সিডলিং গ্রো করব, তখন হচ্ছে আমরা 400 থেকে 500 মানে হাইস্ট 550 ধরি আমরা এভারেজে, যে এতটা সিডলিং পাবো। কিন্তু যদি পলিব্যাগে করি তাহলে পলিব্যাগের ইয়েতে আমরা সিডলিং পাবো হচ্ছে 1600 ওই একই এরিয়াতে। তাহলে কোনটা লাভজনক? পলিব্যাগ। আর পলিব্যাগে কি ড্যামেজ হয় বেশি নাকি ওই মাটি থেকে যখন তোমাকে উঠায় দিবে তখন ড্যামেজ হবে বেশি? পলিব্যাগ তো জাস্ট করবে, এখানেই গ্রো করবে, তোমাকে এটাই দিয়ে দিবে, এখানে ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যখন সয়েল থেকে উঠায় তোমার কাছে সেল করবে তখন তাদের অনেক সময় গাছ ড্যামেজ হয়ে যায়, রুট নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে গাছটা এসে আর সার্ভাইভ করে না অনেক সময়। ফার্মাররাও হচ্ছে পলিব্যাগে করে লাভের জন্য, ইভেন যারা আমরা কিনি তারাও ম্যাক্সিমাম হচ্ছে পলিব্যাগের সিডটাই মানে সিডলিংটাই কিনি। আচ্ছা, এখন ওইটা আনার পরে কিভাবে আমরা সাধারণত ট্রান্সপ্লান্ট করি এটার উপর ডিপেন্ড করে আর কি। এই প্রশ্নটা মাঝে মাঝে আসে। যে ফিগারটা স্লাইড শো কি দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, যে ফিগারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মানে ওয়ার্ড ফাইলের যেটা, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। এখন গত বছর আসছে কিনা আমার মনে নাই, পরীক্ষায় আসে মাঝে মাঝে। এটা থিওরিতে প্র্যাকটিক্যালি দুইটাতেই আসে, যে কিভাবে আমরা একটা সিডলিং কে হচ্ছে ট্রান্সপ্লান্ট করব বা আবার নতুন ভাবে রেজ করব সেটা।
এখন ম্যাম বলতেছে এইখানে তো যে একটা পোলার্ডিং এর ফিগার দেখতে পাচ্ছি। তাই, জি ম্যাম। আচ্ছা দাঁড়াও। এখন এখন কিছুই দেখতে পাচ্ছি না ম্যাম। ওকে, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা জি যাচ্ছে। ম্যাম। আচ্ছা, এখানে দেখো একটা ট্রান্সপ্লান্টিং কিভাবে, মানে একটা সিডলিং কে তুমি নার্সারি থেকে কিনে বাড়িতে গিয়ে কিভাবে সেটাকে প্ল্যান করবে সেটার একটা ওয়েস। এটা খুবই সিম্পল। তারপরেও কেন জানি পরীক্ষায় আসলে কি যে লেখে সবাই চিন্তাও করা যায়। এটা তোমরা বাসায় নিজেরাই করো, অনেক সময় নিজেরা গাছ লাগাও নাই পলিব্যাগ থেকে নিয়ে, অনেকেই গাছ পছন্দ করে বা বাড়িতে অনেক ম্যাম সময় এটা গাছ কি লাগায়। স্লাইড শোতে দেওয়া যায়? স্লাইড শোতে দেওয়া যাবে, কিন্তু ওয়ার্ড ফাইল তো, সরি এটা ওয়ার্ড ফাইল, স্লাইড শোতে দেওয়া যাবে না। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে তোমার দেখা গেছে জাস্ট একটা চারা কিনলা, সেটা কেনার পর তোমার লাগানোর যে প্রসেসটা এটাই জাস্ট এক্সপ্লেন করতে হবে। কিন্তু এটাই অনেকে এত খারাপ লেখে আর এমন ফিগার আঁকে যে হচ্ছে ওই প্লে নার্সারির বাচ্চা রয়েছে ভালো ফিগার আঁকে, অনেস্টলি স্পিকিং। তোমরা এরকম করো না। এখানে জাস্ট বলা আছে, আমি পুরোটা বাংলায় বলি, ঠিক আছে? তোমার স্টেপ বাই স্টেপ কিছু প্রসেস দেওয়া আছে। প্রথমে বলছে যে ছবি থেকে যদি দেখো, প্রথমে বলছে যে একটা নার্সারি থেকে তোমরা একটা পলিব্যাগ সহ একটা সিডলিং কিনে নিয়ে আসলা। সেই সিডলিংটাকে হচ্ছে আমি কি করব, সাধারণত প্রথমেই আমাকে পলিব্যাগটা একটা পিট তৈরি করতে হবে সেই সাইজ অনুযায়ী, যে হচ্ছে পলিব্যাগের সাইজ অনুযায়ী একটা পিট তৈরি করব। এবং সেই পিটে আমরা ওই আমাদের যে ফার্টিলাইজার ম্যানুর দেওয়া ওয়েল ডিকম্পোস্ট ফার্টিলাইজার ম্যানুর যেটা, সেটা দিয়ে আমরা পিটটা তৈরি করলাম। দেন একটা পলিব্যাগ নিয়ে আসলাম। পলিব্যাগটাকে লাগানোর আগে নিশ্চয়ই ওই পলিব্যাগ সহ লাগাবো না, আগে আমাদের এই পলিব্যাগটাকে রিমুভ করতে হবে। এমন ভাবে রিমুভ করতে যাতে আমাদের রুটের কোনো ড্যামেজ না হয়। রিমুভ করার পরে দেন আমরা সেটাকে ওই পিটের মধ্যে প্লেস করব। এবং সাধারণত আমরা জানি একটা গর্ত করলে আমরা গাছকে মাঝখানে প্লেস করি, তাই না? কোনো এক পাশে প্লেস করি না, একদম সেন্টারে প্লেস করব। এবং সেটাকে আমরা এমন ভাবে প্লেস করব যাতে হচ্ছে রুট কয়েলিং, মানে রুট যেন পেঁচায় না থাকে বা কোনোভাবে যেন ড্যামেজ না হয়, একটা যথেষ্ট স্পেস দিতে হবে। দেওয়ার পর তাদেরকে হচ্ছে মাটি চাপা দিতে হবে, এমন ভাবে দিব যাতে রুট কলার পর্যন্ত কি হয়, কাভার হয়, তাই না? রুট কলার কাভার হয়, ঠিকঠাক মতো রুট কলারটা যেন থাকে। এইভাবে লাগাইলাম। লাগানোর পরে কি করব, আমরা কি প্রেস করি না মাটিকে? করি? হ্যাঁ করি, কেন করি? যাতে নড়াচড়া না করে, একটু টাইটলি থাকে। এটা আসলে কজ না, আমরা চিন্তা করি এটা যাতে নড়াচড়া না করে টাইট যেন হয়। আসলে আমরা মাটির কনটাকে এটাকে নিয়ে আসি, যত প্রেস করব এটা তত সয়েলের কনটাকে আসবে, কারণ ওইখানে একটা সয়েল দেওয়া আছে অলরেডি। আর আমরা মাটিতে যে নতুন ভাবে লাগাইলাম সেখানে সয়েলটা ডিফারেন্ট, ওটার জন্য একটা একটা কনটাকে ভালোভাবে এসের জন্য খুব ভালোভাবে প্রেস করি, কারণ কনটাকে আসলে ওরা অ্যাডাপ্ট হয়ে যাবে, পরে ওরা এক্সচেঞ্জ করবে। কারণ তোমার সে পলিব্যাগে যে সয়েল ছিল, কিন্তু এখন তো এই সয়েলের সাথে তার অ্যাডজাস্ট হতে হবে, সেখান থেকেও সে নিউট্রিয়েন্ট ওয়াটার সেখান থেকে আপটেক করবে। এর জন্য অ্যাডজাস্ট করার জন্য খুব ভালোভাবে প্রেস করি। প্রেস সাধারণত আমরা হাত দিয়ে বা পা দিয়ে অনেক সময় করে থাকি, এখানে পা দিয়ে দেখাচ্ছে। তো বড় গাছ হলে সাধারণত আমরা একটু পা দিয়ে প্রেস করি, হাত দিয়ে না হলে তখন পা দিয়ে চাপ দিই, প্রেস করি। দেন প্রেস করার পর সাধারণত ফাইনালি আমরা একটা গাছ লাগানোর পরে তাকে কিছুটা পানি দিয়ে দিই, তাই না? জি ম্যাম। আচ্ছা, এটা শেখার জন্য কি মুখস্থ করতে হবে কিছু? না ম্যাম, তবে একটা প্রশ্ন ম্যাডাম, বলো। যে হর্টিকালচারের ক্ষেত্রে চারা লাগানোর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে পলিথিনটা খোলার পরে এরপরে চতুর্দিক থেকে একটু হালকা একটু মাটি সরানো, কিন্তু এই ক্ষেত্রে তো সেটা দেখতে পেলাম। হর্টিকালচারের ক্ষেত্রে মাটি সরানো? জি ম্যাম, মানে পলিথিনটা খোলার পরে হালকা করে একটু মাটিগুলো কম্প্যাক্ট যে অবস্থা ওটা একটু যাতে রুট গুলা বের হয় সামান্য, আচ্ছা এরকম আচ্ছা, অবস্থা। তোমাকে তো অবশ্যই কম্প্যাক্ট যদি থাকে কোনো কিছু, ধরো তুমি ইয়ে নিছো, আমরা একটু মাটিটাকে ঝুরঝুরে করে দেই, তাই না? অ্যাডজাস্ট হওয়ার জন্য। ওইটাও এখানে করা হয়েছে, এখানে স্টেপে হয়তো উল্লেখ নাই কিন্তু এখানে করা হয়েছে, কারণ তুমি যখন পলিব্যাগ থেকে বের করবা ওইটা একটা কম্প্যাক্ট সয়েলের মধ্যে অনেকদিন এক জায়গায় ছিল, তো এটা একদম কম্প্যাক্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়। এটাকে সাধারণত আমরা কোনো কম্প্যাক্টনেসই হচ্ছে গাছ লাগানোর সময় ওইটাকে আমরা রাখবো না। মাটিও যেখানে অনেক কম্প্যাক্ট, সেই কম্প্যাক্ট মাটিতে আমরা গাছ লাগাই না।
কারণ ওইখানে ময়েশ্চারের পরিমাণ কম থাকে, ওইখানে একটা শক্ত লেয়ার তৈরি হয় যেটা হচ্ছে রুটের জন্য খুব ড্যামেজ করে। এজন্য আমরা কম্প্যাক্টনেস কাটাই হচ্ছে লাগাবো। টাইম আপ ম্যাম ক্লাসের টাইম শেষ। হ্যাঁ 58 বেজে গেছে। আচ্ছা থ্যাংক ইউ, আমি লিভ নেই না। আর তোমাদেরকে আমি পাঠিয়ে দিব ডকুমেন্টটা। আর কিছু বলার মনে হয় নাই। আর কার কোনো কোশ্চেন আছে? ম্যাম আপনি মিটিং এন্ড করবেন, লিভ না। আচ্ছা আমি মিটিং লিভ করি, তোমাদেরকে ইয়ে করা দরকার নেই। জি ম্যাম, আপনি লিভ করলে আরেকজন ঢুকতে পারবে, সমস্যা নেই। আচ্ছা আল্লাহ হাফেজ। কি ব্যাপার? পরে কি ক্লাস রে ভাই? কেমিস্ট্রি না? হ্যাঁ ফরহাদ স্যার আসলে বুঝতে পারবেন। হ্যাঁ ফরাত কাদের স্যারের ক্লাস নিউট্রিয়েন্ট। ও শিট। তানভীর